নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিকাশ ভবনের লৌহ কপাট ভেঙেই পড়লো শেষ পর্যন্ত। আমার খালি মনে হচ্ছিল আজকে এই দৃশ্যটা যখন আপনারা দেখছেন, আমরা দেখছি যে কয়েক হাজার শিক্ষক, চাকরিহারা যোগ্য শিক্ষক, যাদের শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরিটা খেয়ে নিলেন, ব্রাত্য বসু চাকরিটা খেয়ে নিলেন, তাঁরা আজকে হাজির হয়েছেন বিকাশ ভবনের সামনে। বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা এরা ঠকাচ্ছেন। এটা শেষ পর্যন্ত এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেই শেষ পর্যন্ত যে আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, যাদের স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা স্কুলে যাও, আমরা দেখছি রিভিউ পিটিশন করার জন্য, এবং শেষ পর্যন্ত তারা সবাই সমবেত হয়েছিলেন এবার বিকাশ ভবনের সামনে। কি এমন হলো তাদের শেষ পর্যন্ত মারতে হলো? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে আসছে, কিন্তু তার আগে যেটা পরিষ্কার করা দরকার যে এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের এই রাজ্য সরকার কিভাবে ঠকাচ্ছে। আমি গত বেশ কিছু এপিসোডে সেটা ব্যাখ্যা করেছিলাম যে দেখুন, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ্যে না আনা, ওয়েবসাইটে না তোলা, এই সমস্ত কিছুর মধ্যে লুকিয়ে আছে কিন্তু অযোগ্য এবং চোরদের চাকরি বাঁচানো। যে চোরেদের সাদা খাতা মাস্টারদের বা সাদা খাতার ওই গ্রুপ সি গ্রুপ ডির চাকরি প্রাপকদের, তাদের বাঁচানোর জন্য একটা সরকার এই যোগ্য অযোগ্য তালিকা আলাদা করছে না, ওয়েবসাইটে নামটা তুলছে না, কোনো ক্রমে বুঝিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ থেকে একটা অর্ডার বার করে নিয়ে এসে শেষ পর্যন্ত তাদের স্কুলে পাঠিয়ে দিয়ে আন্দোলনটাকে মাঝে মাঠে ভেঙে দিয়েছিলেন। এরা তখন বুঝতে পারেনি, আমরা কিন্তু তখন থেকেই বলেছিলাম যে আরও বৃহত্তর দুর্নীতির দিকে যাচ্ছে, এবং এই এন্টায়ার রিভিউ পিটিশনটাকে দুর্বল করেছে সরকার। এটা বারবার আমরা বলেছি, রিভিউ পিটিশনটাকে দুর্বল করেছে সরকার। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব, কিন্তু তার আগে একটা কথা বলি। আজকে জড়ো হয়েছিলেন শিক্ষকরা কিসের জন্য? যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশনটা জমা দেওয়া হয়েছে, সেই রিভিউ পিটিশনটা আমাদের সঙ্গে আলোচনা না করে কি করে জমা দেওয়া হলো, এক। দ্বিতীয়ত হচ্ছে, রিভিউ পিটিশনটা এত দেরিতে হলো কেন? যে প্রশ্নটা আমরা প্রথম তুলি যে 23 এপ্রিল রায় বেরিয়েছে, 23 মে কেন রিভিউ পিটিশন? কেন 15 এপ্রিল রিভিউ পিটিশন হলো না? রিভিউ পিটিশন লিখতে আইনজীবীদের কতদিন সময় লাগে? আসলে এর মধ্যে ছিল একটা চালাকিটা কি, যে জাস্টিস সঞ্জীব খান্না 13 তারিখ রিটায়ার করে যাবেন, আমরা ঠিক 1 মাসের মধ্যে রিভিউ পিটিশন দিতে হয়। 23 এপ্রিলের রায় বেরিয়েছে, 23 মেতেই রিভিউ পিটিশনটা শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো। তার ফলে হলো কি, যে শেষ পর্যন্ত 13 তারিখ জাস্টিস সঞ্জীব খান্না চলে এলেন, নতুন বিচারপতি এলেন জাস্টিস গভাই, প্রধান বিচারপতি। এবার তিনি বেঞ্চ অ্যাসাইন করবেন, এবার নতুন কারুর হাতে পড়বে, এবং তাহলে হয়তো রিভিউ পিটিশনটা হয়তো রিভিউড হলেও হতে পারে। চালাকির অঙ্কটা হচ্ছিল এখানে। এই চালাকিটা করতে গেলেন, এইটা করতে গিয়ে কত বড় ফাঁসলেন সেটা একটু সংক্ষেপে বলে নিয়ে আজকের এই ঘটনা, যে দুর্ভাগ্যজনক ঘটনা বিকাশ ভবনের সামনে হচ্ছে। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও পর্যন্ত 7 ঘন্টা ধরে বিকাশ ভবন অবরুদ্ধ। যারা ভেতরে আছেন কেউ বেরোতে পারেনি, জানি না এতক্ষণে বেরিয়ে গেছেন কিনা। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে চালাকিটা করলেন, 23 মে শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম প্রকাশ্যে যে একটা রিভিউ পিটিশন জমা পড়েছে। 13 তারিখ জাস্টিস সঞ্জীব খান্না রিটায়ার করে গেলেন। 14 তারিখ গতকাল জাস্টিস গভাই শপথ নিলেন। এবার মে মাসের 3য় সপ্তাহ থেকে গরমের ছুটি সুপ্রিম কোর্টে পড়ে যাচ্ছে। জাস্টিস গভাই সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে নতুন করে সমস্ত সেট আপ করে এই রিভিউ পিটিশনটা কার বেঞ্চে শুনানি হবে, অর্থাৎ কার চেম্বারে শুনানি হবে। রিভিউ পিটিশন নর্মালি চেম্বারে শুনানি হয়, কার চেম্বারে শুনানি হবে সেইটা ডিসাইড করতে গিয়ে, এখানে জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন। জাস্টিস সঞ্জীব খান্না রিটায়ার করে গেছেন, তাহলে জাস্টিস সঞ্জয় কুমারকে থাকতে হবে। নর্মাল প্রসিডিওর হচ্ছে রিভিউ পিটিশনে পুরনো একজন বিচারপতি থাকেন, তো জাস্টিস সঞ্জয় কুমার যদি থাকেন তার সঙ্গে নতুন কোনো বিচারপতি দিতে হবে। সেই বিচারপতির চেম্বারে তারা বসে আলোচনা করবেন যে আদৌ এই রিভিউ পিটিশনে কোনো সারবত্তা আছে কিনা। যদি থাকে তাহলে সেইটা নিয়ে আবার একটু শুনানির স্কোপ দেবেন, আর যদি না থাকে সেখান থেকে রিজেক্টেড হয়ে যাবে। একটা সুপ্রিম কোর্টের মতো এত বৃহত্তর একটা বেঞ্চে এই কাজটাকে খুব দ্রুত বার করে আনা সম্ভব। 23-24 তারিখ সম্ভবত সুপ্রিম কোর্টে ছুটি পড়ে যাচ্ছে। আজকে কত তারিখ? 14 তারিখ, 15 তারিখ। ফলত সেই সময় দাঁড়িয়ে 7 দিনের মধ্যে, তার মধ্যে শনি রবি ছুটি আছে, তার মধ্যে নতুন করে বেঞ্চ করে সেই বেঞ্চের চেম্বারে রিভিউ পিটিশন শুনানি করিয়ে নেওয়া সম্ভব হবে? এবার যদি সম্ভব না হয় তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে, যেটা আমরা বারবার বলেছি, সমস্যাটা হচ্ছে এইখানে। কনসেন্ট দিয়ে দিয়েছে রাজ্য সরকার, বিকাশ ভবন বা স্কুল সার্ভিস কমিশন কনসেন্ট দিয়ে দিয়েছে কোথায়? সুপ্রিম কোর্টে। মধ্যশিক্ষা পর্ষদও দিয়ে দিয়েছে। কি কনসেন্ট দিয়েছে? যে আমরা 31শে মের মধ্যে আমরা বিজ্ঞাপন বার করব, নতুন প্রসেস রিক্রুটমেন্টের শুরু করব, নতুন করে পরীক্ষা, এবং সেটা আমরা এফিডেভিট করে কোর্টকে জানাবো। এটা কিসের প্রেক্ষিতে হয়েছে? মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে ইন্টারিম যে
একটা ওই মানবিক কারণে স্কুলগুলো ভেঙে পড়ছে, ইমিডিয়েটলি শিক্ষকদের পাঠানো দরকার। অন্তত টিল দ্য এন্ড অফ দিস অ্যাকাডেমিক সেশন অর্থাৎ টিল দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন, এইটা অন্তত আমাদের একটু সুযোগ দেওয়া হোক। ভালো করে খেয়াল করে দেখুন, এই আবেদনটা মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এপ্রিল মাসের 3rd উইকে সেটা শুনানি হয়েছে। সেইখানে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ তারা একটা মানবিক কারণে 31শে ডিসেম্বর পর্যন্ত এই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারকে ছাড় দিয়েছে যে ঠিক আছে, যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা আমরা অনুমতি দিচ্ছি, অন্তত স্কুলে যাক, কিন্তু তারা কোনো ক্লেম করতে পারবে না। আর যারা গ্রুপ সি গ্রুপ ডি তারা স্কুলে যেতে পারবে না। আর যারা চিহ্নিত টেন্টেড, যেটা রাজ্য সরকার জমা দিয়েছে এতে সুপ্রিম কোর্টে, তারা স্কুলে যেতে পারবে না। তাহলে কত সামথিং অ্যারাউন্ড 16,000 প্লাস তারা স্কুলে যেতে পারবে টিল 31শে ডিসেম্বর। এবার এইটার ক্ষেত্রে জাস্টিস সঞ্জীব খান্না বুঝেছিলেন এই রাজ্যের শয়তানি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের শয়তানি বা নবান্নের শয়তানি, যার জন্য তিনি রেস্ট্রিকশনটা একটা দিয়ে রেখেছিলেন, একটা মারণাস্ত্র দিয়ে রেখেছেন। যে মারণাস্ত্রটাই কিন্তু কাল হলো। চিন্তা করে দেখুন, এই 16,000 বা 25,752 জনের চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে এই মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে যদি মধ্যবর্তী পর্যায়ে আবেদনটা না করিয়ে সরাসরি রিভিউয়ের জন্য চেষ্টা করা যেত, তাহলে কিন্তু এই সংকটটা আসতো না। একটু ভালো করে খেয়াল করে দেখুন, মধ্যশিক্ষা পর্ষদ এই আবেদনটা করাতে সেখানে পার্টি হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন, পার্টি হয়ে গেল বিকাশ ভবন, শিক্ষা দপ্তর, রাজ্য সরকার পার্টি হয়ে গেল, তাদের আইনজীবীরা দাঁড়ালেন। জাস্টিস সঞ্জীব খান্না যখন দেখলেন যে এরা চালাকি করে এদের স্কুলে কিছুদিনের জন্য পাঠাতে চাইছে, বলছে ঠিক আছে পাঠান, আমরা অ্যালাউ করছি 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু 31শে মের মধ্যে কাগজে বিজ্ঞাপন দিতে হবে। কিসের বিজ্ঞাপন? যে নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞাপন দিতে হবে, এবং সেই বিজ্ঞাপনের হলফনামা এফিডেভিট করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, এবং দ্যাট টু বাই 31 মে। অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপনের কপি সংযুক্ত করে তার ডিটেলসটা দিয়ে কিভাবে কি রিক্রুটমেন্ট হবে সবটা সুপ্রিম কোর্টে লিখিতভাবে দিতে হবে। এইটা যখন জাস্টিস সঞ্জীব খান্না ইম্পোজ করলেন, তখন কিন্তু স্কুল বিকাশ ভবন, শিক্ষা মানে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার কনসেন্ট দিল। ভালো করে খেয়াল করে দেখুন, যারা এই প্রতিবেদন শুনছেন তারা কনসেন্ট দিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি আছি, আমরা রাজি আছি। এবার সুপ্রিম কোর্টে যখন আপনি কনসেন্টটা দিয়ে দিলেন যে নতুন করে বিজ্ঞাপন বেরোবে, নতুন করে তার ভিত্তিতে রিক্রুটমেন্ট হবে, তাহলে এবার এই কনসেন্ট দেওয়ার পর রিভিউটা দুর্বল হয়ে গেল। প্রথমত একটু ভালো করে খেয়াল করে দেখুন, আপনি যখন কনসেন্ট দিয়ে দিলেন তখনই তো রিভিউটা দুর্বল হয়ে গেল। এইবার রিভিউ কিভাবে হয় সেটার সম্বন্ধে জাস্ট আইনজীবী অভিষেক মনু সিংভি একটা কথা বলেছেন কিছুদিন আগে, আপনারা জানেন, এপ্রিল মাসের 1st উইক নাগাদ বলেছেন, গুজরাটে দাঁড়িয়ে বলেছেন যে আমার সঙ্গে রাহুল গান্ধীর কথা হয়েছে, আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। আমি তাদের বলেও দিয়েছি, রিভিউ পিটিশনের প্যারামিটার কিন্তু সংকীর্ণ, খুব সংকীর্ণ, একদম সরু গলির মধ্যে দিয়ে ব্যাপারটা যেতে হয়, খুব ডিফিকাল্ট রিভিউ পাওয়া। যেখানে রিভিউ পাওয়া মানে রিভিউয়ে কোনো বিচার আলাদা করে বিচার পাওয়াটাই ডিফিকাল্ট, মানে রাজ্য সরকারের আইনজীবী বলছেন, তাহলে মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার এই ছেলে খেলা, ছেলে ভুলোনো খেলাটা খেলার কী দরকার ছিল? সেইটা করতে গিয়ে তো শেষ পর্যন্ত কনসেন্ট রাজ্যকে দিতে হয়েছে, বিকাশ ভবনকে দিতে হয়েছে, শিক্ষা দপ্তরকে দিতে হয়েছে, স্কুল সার্ভিস কমিশনকে দিতে হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদকে দিতে হয়েছে, নবান্নকে দিতে হয়েছে যে হ্যাঁ আমি মহামান্য বিচারপতি আমরা এটা মেনে নেবো। আপনি কনসেন্ট দিচ্ছেন যে আমি নতুন করে রিক্রুট করবো, আপনি কনসেন্ট দিচ্ছেন যে আমি বিজ্ঞাপন বার করবো, আপনি কনসেন্ট দিচ্ছেন যে হ্যাঁ আমি বিজ্ঞাপন বার করে আমি তার এফিডেভিট করে একে সুপ্রিম কোর্টকে দেবো। লক্ষ্য করে দেখবেন সেই সময় জাস্টিস সঞ্জীব খান্না একটা জিনিস বলেছিলেন, অর্ডারে আছে সেটা, যে যদি এই কনসেন্টের পর এই বিজ্ঞাপন বার না করেন এবং এই বিজ্ঞাপন বার না করে মানে যদি আপনারা অন্য কোনো পথ নেওয়ার চেষ্টা করেন, তাহলে যে ইন্টারিম অর্ডারটা দিয়েছি সেটাও বাতিল হবে। অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়াটাও বাতিল হবে। আমার বারবার সেই সময় মনে হয়েছিল, আমি আইন ততটা বুঝি না, কিন্তু আইন নিয়ে যেহেতু এই আদালতের এই মামলাগুলো নিয়ে পড়াশোনা করি বলেই আমার মনে হয়েছিল, আমি আইনজীবীদের সেটা বলেও ছিলাম ব্যক্তিগতভাবে, যে আচ্ছা এটাতে যেটা হলো 31শে ডিসেম্বর পর্যন্ত আপনি চাকরি চলে যাওয়া যোগ্য শিক্ষকদেরও স্কুলে পাঠানোর ব্যবস্থা করে তাদের হাতে একটা ললিপপ দিলেন, কিন্তু আলটিমেটলি তো কনসেন্টটা দিয়ে দিতে হলো সুপ্রিম কোর্টে। এই কনসেন্টটা তো দিতে হতো না। আপনি সঙ্গে সঙ্গে 23 এপ্রিল ঘটনাটা ঘটেছে, রায়টা বেরিয়েছে সুপ্রিম কোর্টে, আপনি 15 তারিখের মধ্যে রিভিউ পিটিশনটা দিলে সেই রিভিউ পিটিশনটা নিয়ে আপনি চূড়ান্ত একটা লড়াইয়ে যেতে পারতেন, এবং সেই রিভিউ পিটিশনের আগে আপনি ওয়েবসাইটে নামগুলো বার করে দিতে পারতেন, এরা যোগ্য এরা অযোগ্য, নামগুলো বার করে দিতে পারতেন, মিরর ইমেজটা বার প্রকাশ করে দিতে পারতেন, কিংবা যেটা ওয়েমার শিট সেটাকে ওয়েবসাইটে তুলে দিতে পারতেন, যোগ্য এবং অযোগ্য আলাদা করে দিতে পারতেন। তাতে কী হতো, চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা যেত, কিন্তু যোগ্যতা চাকরিটা তো বাঁচত, সেটা করলেন না।
কত বড় ধ্যাসটাম বলুন তো একটা সরকারের, একটা 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 প্রশাসনের। আমি বলছি যারা যোগ্য, যাদের চাকরি চলে গেছে, যারা আজকে ওই বিকাশ ভবনের গেটটা ভাঙলেন, এই ধ্যাসটাম যদি ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়রা না করতেন, আজকে তো এদের চাকরিটা মাসতো, এদের তো রাস্তায় বসতে হতো না। আমি এই ঘটনাটা ব্যাখ্যা করে আমি চলে যাবো আজকের ঘটনা। অবরুদ্ধ সেইখানে সব্যসাচী দত্তকে কে পাঠিয়েছে, বিধাননগরের যিনি চেয়ারম্যান, কে পাঠিয়েছেন? ইদানিংকালে দেখবেন এখন মমতার সঙ্গে খুব ঘুরছেন। সম্প্রতি মুর্শিদাবাদের স্টেজে তাকে আমরা দেখেছি ইশারাই যে আমার ওয়ার্ডের মধ্যে আছে, আমি দিয়ে দিই। দিদি সিগন্যাল দিয়ে দিয়েছেন, গিয়ে ওই হাফ প্যান্ট পরা সব তোলাবাজগুলোকে লালচুল কানে দুলকে দিয়ে শিক্ষকদের পেটালেন। আর অনিশ সরকার, বিধাননগরের সেই কুখ্যাত পুলিশের বাহিনী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, একদিকে সাংবাদিকরা মার খেলো, একদিকে শিক্ষকরা মার খেলো। কত বড় খতরনাক একটা সরকার না হলে এটা হতে পারে বলুন তো? কসবায় আপনাদের মনে আছে ডিআই অফিসে পুলিশের লাথি খেয়েছিলেন শিক্ষক, এই যোগ্য শিক্ষকরা লাথি খেয়েছিলেন। আর আজকে যেটা খেলেন সেটা হচ্ছে ওই হেলমেট দিয়ে মেরেছে, ভাবতে পারেন শিক্ষকদের, এবং পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রেস ক্লাবের একটি বিবৃতি নেই, প্রেস ক্লাবে যারা বসে থাকেন, ওই কিংশুক প্রামাণিক, স্নেহাশিস যারা বসে থাকেন, একটি বিবৃতি নেই। তারা একটা প্রতিবাদের মিছিল বার করলেন না, একটা এফআইআর হলো না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে সাংবাদিক TV9-এর সূর্যেন্দু, সম্ভবত TV9-এর ফটোগ্রাফার মারছে, এই বাহিনী, এই তৃণমূলের তোলাবাজ বাহিনী, লালচুল কানেদুল সব্যসাচী যাদের নিয়ে গিয়েছেন, তারা মারছেন, এরা দেখছে, পুলিশ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কার ক্ষতি হলো? আমি বলছি, শিক্ষকদের সঙ্গে খেললেন, রিভিউ পিটিশনে কী জমা দেওয়া হবে তাদের সঙ্গে আলোচনা করলেন না, আর তারপরও শেষ পর্যন্ত এই কাণ্ডটা করলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেরবার বলেছিলেন না, আমি যদি কলকাতায় থাকতাম 1 ঘন্টায় মিটিয়ে দিতাম। 7 ঘন্টা হয়ে গেছে, ছেলেমেয়েগুলো রাস্তায় বসে, বিকাশ ভবনের সামনে বসে রয়েছে। পুলিশের ভূমিকা কী ছিল? অনিশ সরকার, যারা ওই ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, যারা যে প্রমোটারকে মেরেছিল, যে কাউন্সিলর, তাকে 2 মাস ধরে যে পুলিশ খুঁজে পায়নি, সেই বিধাননগরের কুখ্যাত পুলিশ, যারা জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড, তার বিরুদ্ধে ফেক কেস সাজিয়েছিল, শুধু ভুয়ো মামলা সাজানোর জন্য বিধাননগর পুলিশ কমিশনার বসে আছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো শিক্ষকরা মার খাচ্ছে, সাংবাদিকরা মার খাচ্ছে। নির্লজ্জ কতটা না হলে একটা পুলিশ প্রশাসন কোন স্তরে না নামলে এটা হয়? আমি বলছি, আমি শেষ পর্যন্ত কী হবে জানি না। শিক্ষকরা আর ললিপপে ভুলবেন না, ওই স্কুলে পাঠানোর নাম করে রিভিউ পিটিশনটা আপনাদের সঙ্গে কোনো আলোচনা না করে ওখানে জমা করে দেওয়া। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আবার বলছি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ্য শিক্ষক বলে পাঠানো হয়েছিল, ডিআই অফিসগুলোতে তালিকা পাঠানো হয়েছিল, তারপরে প্রচুর বেনজল আবারও ঢোকানো হয়েছে, প্রচুর বেনজল। ওই জন্য ব্রাত্য বসু বলছেন, না আমরা তালিকা বাইরে কেন দেবো, ডিআইকে দেবো, মুখবন্ধ খামে দেবো। সেই মুখবন্ধ খামে তালিকা ইনক্রিজড হয়েছে। আমার কাছে কিছু তথ্য আছে, আমি সেটা প্রকাশ্যে আনছি না। রিভিউ পিটিশনটা হোক, দেখবেন কত বড় জল জালিয়াতি ওখানে করেছেন। অর্থাৎ আলটিমেটলি কি শনি ঝুলছে আমি জানি না এই শিক্ষকদের কপালে। দুর্ভাগ্য, এরা 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 এমন একটা রাজত্বে চাকরি পেয়েছেন যে রাজত্বে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ চিনে রাখুন। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার সময় ওই তৃণমূলের হাফ প্যান্ট পরা তোলাবাজ বাহিনী, সব লালচুল কানেদুল বাহিনী, তোলাবাজি করে যাদের সংসার সমাজ চলে, সব্যসাচীকে দিয়ে মমতা যাদের পাঠিয়েছিলেন মারতে শিক্ষকদের আর সাংবাদিকদের, সেই ভিডিওটা দিয়ে এই প্রতিবেদন শেষ করব। ভাই